আচ্ছা দেখো 5.2.2 তে কি আছে, নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি 5.2.1, মানে 5.2.1 এ যে প্রবলেম গুলো তুমি বক্সের ভিতর রাখছিলা, হ্যাঁ ওখান থেকে ওইটা আবার করতে বলছে, পর্যালোচনা করতে বলছে, এবং নিচে দেওয়া তালিকার সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করছো সেগুলোতে টিক চিহ্ন দিতে বলছে, মানে জাস্ট তুমি প্রবলেম গুলো সলভ করার জন্য কি করছো এটাই বলছে। দেখো ফার্স্ট স্টেপ কি, আইডেন্টিফাই দ্য প্রবলেম, ইয়েস অর নো, এটা কি তুমি আইডেন্টিফাই করছো, ইয়েস অর নো। এরপর দেখো ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, যে মানে প্রবলেমটা ক্রিয়েট হওয়ার জন্য যে রিজন গুলো দরকার ওটা কি, মানে ওটা কি তুমি ইয়েস করছো, মানে ফাইন্ড আউট করছো নাকি করো নাই। এরপর দেখো আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, হ্যাঁ মানে এই প্রবলেমটা সলভ করার জন্য যে কোনো প্রয়োজনীয়তা আছে কি না, ইয়েস অর নো। এরপর দেখো ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট, এই প্রবলেমটা সলভ করার জন্য সলিউশন মানে কোন ধরনের সলিউশন দরকার, এই সলিউশন গুলো ফার্স্টে মানে করতে বলছে। এই সলিউশন গুলো ফার্স্টে পসিবল সলিউশন গুলো আগে তোমার বের করতে বলছে, যে আমার এটা প্রবলেম হতে পারে, এই প্রবলেমের জন্য এই সলিউশন আমি বের করতে পারি। এরপর দেখো দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস টু দ্য পার্টিকুলার প্রবলেমস, হ্যাঁ এরপর আইডেন্টিফাই করতে বলছে যে আমার প্রবলেমের জন্য একদম এক্সাক্ট কোন সলিউশনটা দরকার, ঠিক আছে। এরপর দেখো কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, যে তুমি যে সলিউশন গুলো মানে করছো, যে গেস করছো যে এই সলিউশন গুলো আমি দিতে পারি, এই সলিউশন গুলো কি আসলে ইমপ্লিমেন্ট করার মতো, মানে কি প্রয়োগ করার মতো নাকি প্রয়োগ করার মতো নয়, এটা দেখতে হবে, ইয়েস অর নো। এরপর দেখো কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, হ্যাঁ সলিউশন যদি ইমপ্লিমেন্ট করা হয় এরপরে এটার মানে প্রবলেমটা কোন জায়গায় থাকবে, এটা তোমাকে জাস্ট আফটার লুক করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার দেখো অল দ্য ইয়েস অফ দ্য অ্যাবভ লিস্ট টেল ইউ দ্যাট ইউ আর এ গুড প্রবলেম সলভার, যদি ইয়েস হয়, যদি তোমার ম্যাক্সিমাম ইয়েস হয় তাহলে কি হবে, তুমি ইয়েস যদি হয় তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি খুব ভালো একজন একজন প্রবলেম সলভার বা প্রবলেম সলভ করতে পারো, বাট যদি নো হয় তাহলে তোমার বুঝতে হবে কি তুমি প্রবলেম সলভিং এ একটু কাঁচা, ঠিক আছে। এরপর দেখো টু বি এ বেটার প্রবলেম সলভার ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস অ্যান্ড ফলো সাম স্টেপস, যদি তুমি মানে বেটার বলতে প্রবলেম সলভার যেটা আছে, তুমি মানে যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে তোমাকে বেটার যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে তোমার কি করতে হবে, আরো কয়েকটা জিনিস বা আরো কয়েকটা থিংস তোমাকে ফলো করতে হবে। এখন ফলো কিভাবে করবে, কয়েকটা স্টেপস আছে ফলো করার। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ প্রবলেম সলিউশন টেক্সট এগেইন ইউ নিড টু ফলো সাম স্টেপস, যদি তুমি প্রবলেম সলিউশন স্টেপস গুলো লিখতে চাও, মানে তোমার একটা প্রবলেম আছে, তুমি প্রবলেমের সলিউশন করবা, সলিউশন করার যে স্টেপ গুলো আছে এই স্টেপ গুলো যদি লিখতে চাও তাহলেও তোমার কি করতে হবে, আরো ভালোভাবে দক্ষ হতে হবে প্রবলেম সলভিং এ। The following note on the techniques to write a problem solution text will help you to be a better problem solver and a problem solution text writer, ঠিক আছে। এবার দেখো 5.3.1 এ কি আছে দেখো, read the following note in the box on the writing technique for problem solution text and share your understanding in pairs or groups, later share it with the whole class। নিচের বক্সে দাও দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন শীর্ষক টেক্সটটি পড়ো এবং জোড়ায় বা দলে তুমি কি বুঝেছো তা শেয়ার করো, পরের শ্রেণীতেও তা শেয়ার করো। নোটটা দেখো, দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট, problem solution text is a popular form of writing. Here writers first describe or discuss a problem, convince the reader to care about it, and finally suggest solutions. A good problem solution text suggests one or some well explained solution, মানে কি এই পুরোটা আমি তোমাকে পড়ে তারপর বাংলাটা বলতেছি। In this type of writing the focus is equally on both the problem and the solution. ফার্স্টে তুমি যখন একটা প্রবলেম সলভ করতে যাও তখন প্রবলেম সলভ করার সময় কি করতে হবে, রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব এ ডিসকাস এ প্রবলেম, মানে ফার্স্টে তোমাকে প্রবলেমটা জানতে হবে যে আমার প্রবলেমটা আসলে কি বা আমার সমস্যাটা আসলে কি। এরপরে তোমাকে কি যাকে যাকে তুমি প্রবলেমটা বোঝাবা বা যে রিডার যে রিড করতেছে যার জন্য তুমি লিখতেছো এই রিডারকে তোমাকে বুঝাইতে হবে যে প্রবলেমটা এটা। এরপরে কি সাজেস্ট সলিউশন, এরপর তোমাকে কিছু সলিউশন সাজেস্ট করতে হবে যে এই প্রবলেমের জন্য আমি এই সলিউশন তোমাকে দিতে পারি। এরপর কি দেখো, এই গুড প্রবলেম সলিউশন টেক্স সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেন সলিউশন, একজন গুড প্রবলেম সলভার কি করে ভালো মানে পরিপূর্ণভাবে ভালোভাবে কয়েকটা সলিউশন তার মানে রিডারের সামনে তুলে ধরে যে এই প্রবলেমের জন্য এই সলিউশন তোমার দরকার। এরপর দেখো নাও লুক এট দ্য ফলোইং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট এ ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট। The structure of a problem solution text is first a introduction থাকবে,
মানে ভূমিকা থাকবে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। ফার্স্টে প্যারাফ্রেজ করতে হবে তোমার প্রবলেমটার, এবং রাইট ওয়ান কি কজ বলতে মূল একটা কারণ, অ্যান্ড রিলেটেড সলিউশন, এই সলিউশনটা মানে তোমার প্রবলেমের সাথে যে যে সলিউশন গুলো রিলেটেড ওইগুলো তোমার লিখতে হবে। এরপর দেখো মেইন বডি প্যারাগ্রাফ 1, এটা তুমি কি তোমাদেরকে আমি পড়াইছিলাম যে একটা ইন্ট্রোডাকশন থাকে, বডি প্যারাগ্রাফ 1 থাকে, বডি প্যারাগ্রাফ 2 থাকে, এরপর কনক্লুশন থাকে, এগুলোকে আগে পড়াইছিলাম। জি ভাইয়া। এই যে ওইটাই দেখছো, ওইটা আবার এখানে লিখছে। একটা বডি প্যারাগ্রাফ 1 থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, এক্সপ্লেইন দ্য কজ অফ প্রবলেম থাকবে, গিভ অ্যান এক্সাম্পল থাকবে, ঠিক আছে। বডি প্যারাগ্রাফ 2 তে দেখো টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স আগে তোমাদের পড়াইছি আমি, মনে থাকার কথা। টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স থাকবে, স্টেট দ্য সলিউশন থাকবে, এক্সপ্লেইন দ্য সলিউশন ইন রিলেশন টু দ্য প্রবলেম, মানে প্রবলেমের সাথে রিলেট করে সলিউশন থাকবে। এরপরে গিভ এন এক্সাম্পল, আর একটা এক্সাম্পল, লাস্টে একটা এক্সাম্পল দিয়ে দিলে খুব সুন্দর মতো তোমার কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো কনক্লুশন থাকবে, সামারাইজ দ্য কি পয়েন্ট, মেইন পয়েন্ট যেগুলো তুমি তুলে ধরছো বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 তে, এগুলা সামারি করে কনক্লুশনে দিতে হবে। এরপর দেখো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেটস রাইট এ প্রবলেম সলিউশন এসে ফলোইং দিস 4 স্টেপস। এখন 4 স্টেপস কি কি? ফার্স্ট স্টেপ হলো অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা তোমাকে ফার্স্টে কি করতে হবে? সুন্দর মতো অ্যানালাইজ করতে হবে যে আমার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা কার উপর বেস করে করা হয়েছে, বা কোয়েশ্চেনটার ভিত্তি কোথায়, এটা তোমাকে সুন্দর মতো আগে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে ফার্স্টে কি করতে হবে? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য প্ল্যানিং দ্য রাইটিং। হিয়ার উই নিড টু রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ড, মানে এই কোয়েশ্চেন থেকে তোমার যেই টপিকটা আছে বা যেটা চাইছে কোয়েশ্চেনে, এটা তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। দ্য টপিক ওয়ার্ডস আর হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট। হ্যাঁ, কোয়েশ্চেনটা যে সম্পর্কে, ওই সম্পর্কে আগে টপিক ওয়ার্ডটা তোমার বের করতে হবে। উই উইল ফাইন্ড ইট ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের যেখানে স্টেটমেন্ট পার্ট আছে ওই জায়গাটি তুমি এই টপিক ওয়ার্ডটা পাবা। ইন দিস কোয়েশ্চেন স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর। হ্যাঁ, students are losing interest in attending school, what do you think the causes are, what solution can you suggest, the topic। আচ্ছা, এখানে টপিক সেন্টেন্সটা কি বলতো? টপিক ওয়ার্ড বা টপিক সেন্টেন্সটা কি হতে পারে? স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, বাক্য এই যে বিষয়ে কিছু। আমি তোমাকে আরেকবার বলে দিই যে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর। এখানে তোমার টপিক, মেইন টপিক মানে চাইছে কি, এটা আমাকে বলো যে কোশ্চেনটা চাইছে কি, এটা আমাকে শুধু বলো, মানে কি সম্পর্কে কোশ্চেনটা হয়েছে। দেখো স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট, তাহলে কি লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং মানে স্কুলে স্টুডেন্টরা যাওয়ার জন্য ইন্টারেস্ট কি করতেছে? লুজ করতেছে, বা তারা আগ্রহী না। তাহলে এখানে কি লুজিং ইন্টারেস্ট, এটাই মেইন টপিক না? জি ভাইয়া। তারা কি করতেছে? তারা স্কুলে যাওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করতেছে না, এটাই তো তাহলে তোমার মেইন টপিক। তাহলে জি এখানে টপিক ভাইয়া। সেন্টেন্স হবে লুজিং ইন্টারেস্ট, ঠিক আছে। তো the topic words are losing interest because the question is about the topic, this topic. Then the other keyword in the question are students at and এখানে ভুল লিখছে, attending student attending school, and we must write about them in the essay. Now if we analyze the instruction words, we will find out that we have to write the causes and solution of the problem. ফার্স্টে তাহলে তুমি কোশ্চেনটা বুঝলা, টপিক সেন্টেন্সটা, টপিক ওয়ার্ডটা বুঝলা, এরপরে তোমার কি করতে হবে বলো তো? এরপরে তোমার সলিউশনে যাইতে হবে, যে সলিউশন কি হইতে হবে বা কেন, কার মানে রিজনটা কি হইতে পারে, এটা তোমাকে ডিসকাস করতে হবে, ঠিক আছে। মানে নরমালি তোমরা তোমরা যেরকম একটা কোশ্চেন সলভ করো, তোমাদের যদি কোনো একটা কোশ্চেন দেয়, তাহলে তোমরা কোশ্চেনটা ফার্স্টে কি দেখো, যে কোশ্চেনে কি করা হয়েছে। বলো তো, তুবা বলো তো। জি ভাইয়া, স্ক্রিনটা একটু ছোট করলে লেখাগুলো দেখা যেত। হুম, আমি তোমাকে লেখা না, আমি তোমাকে বলছি যে যে ফার্স্টে তুমি যখন কোনো কোশ্চেন আনসারের বা কোশ্চেন আনসার আসে না এক্সামে, তখন কোশ্চেন আনসারে যখন একটা কোশ্চেন আসে, তখন ওই কোশ্চেনটা তুমি ফার্স্টে দেখে কিভাবে আনসার করো, এটা আমাকে জাস্ট বলো তো, একটা নর্মাল বিষয়। যে তোমাকে একটা কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনটা তুমি কিভাবে আনসার করবা, কি কি ভাবো? ভাইয়া যদি প্যাজেজ দেওয়া থাকে প্যাজেজ থেকে অ্যান্সার লিখি, অথবা কোশ্চেন অ্যান্সার মনে থাকলে আনসার লেখার আগে তোমাকে তার আগে ফার্স্টে কোশ্চেনটা বুঝতে হবে যে আমার কোশ্চেন কি চাইছে, তাই না? জি ভাইয়া। তাহলে কি ফার্স্টে আমরা দেখবো যে কোশ্চেনটা আমার কি চাইছে, কোশ্চেনের টপিক কি, বা কোশ্চেনে কোন আনসারটা চাইছে।
ঠিক আছে না? মনে করো যে তোমাকে বলো যে তোমার নাম কি, এখানে তোমার কি চাইছে, কোশ্চেনটা কি করছে? নাম চাইছে। নাম চাইছে, তাহলে এখানে টপিক সেন্টেন্সটা বা টপিক ওয়ার্ডটা কি হবে? টপিক ওয়ার্ডটা কি হবে? কোশ্চেনটার টপিক ওয়ার্ড কি হবে? হোয়াট ইজ ইওর নেম? না না, হোয়াট ইজ ইউর নেম তো ঠিক আছে, আমি বাংলাতে তোমাকে বলতেছি, বাংলাতে এখন টপিক ওয়ার্ডটা কি এটা আগে বুঝো। হ্যাঁ, টপিক ওয়ার্ড হলো কোশ্চেনটাই যে জিনিসটা চাইছে তোমার কাছে। মনে করো যে তোমাকে তোমাকে বললাম তোমার নাম কি, তাহলে আমি কি চাইছি? নেম। নেম চাইছি, তাহলে টপিক ওয়ার্ডটা কি? নেম। নেম। তাহলে নেম বা নাম, এটাই হলো টপিক ওয়ার্ড, ঠিক আছে? মানে কোশ্চেনে যা চাবে ওটাই হলো টপিক ওয়ার্ড, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, next, if we analyze the instruction words, we will find out that we have to write the causes and solution of the problem. That is why students are losing interest in attending school. এখন কোশ্চেনটা হলো আমার why students are losing interest in attending school. সো এটা আমার কি করতে হবে? ফার্স্টে কজ বের করতে হবে যে কেন তারা স্কুলে যেতে যাচ্ছে না, এরপরে কি আমার সলিউশন বের করতে হবে এই কোশ্চেনে, ঠিক আছে? জি ভাইয়া। দেখো এরপরে দেখো জেনারেট আইডিয়াস। নাও উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস টু রাইট আওয়ার এসে। আমাদের কিছু আইডিয়া জেনারেট করতে হবে যা আমাদের এসেটা লেখার জন্য। ওয়ান way we can do this is by simply asking ourselves the causes of the problem that instantly comes to mind. ফার্স্ট এই প্রবলেমটার কজ কি হতে পারে, এটা আমাদের যেটা ইনস্ট্যান্টলি আমাদের মাথায় যেটা আসবে, হ্যাঁ, যে এটা যে এই কারণে হতে পারে যে তারা স্কুলে যেতে চাচ্ছে না। কি আচ্ছা, তোমাদের মাথায় কি কি আসতে পারে যে কি কারণে স্টুডেন্টরা স্কুলে যেতে চাচ্ছে না? বলো তো, কি কারণে হতে পারে যে স্টুডেন্টরা স্কুলে যেতে যাচ্ছে না? কি আসতেছে, মানে মাথার ভিতরে কি আসতেছে যে এই কারণে স্টুডেন্টরা স্কুলে যেতে চাচ্ছে না বা স্কুলে যাওয়ার প্রতি ইন্টারেস্ট ফিল করতেছে না? ভাইয়া মনে হয় ওদের স্কুল ভালো লাগে না, স্কুলে পড়াশোনা করতে, এই কারণে হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগে না দেখি তো তারা স্কুলে যাচ্ছে না, কিন্তু এই যে ভালো না লাগার পেছনে রিজনটা কি, এটাই তো আমি জানতে চাচ্ছি, যে এই কারণে ভালো লাগে না। কি আসতে কি যে কোনো কিছু হতে পারে, তুমি ভাবো, যে কোনো কিছু হতে পারে আনসার। পড়াশোনা ওদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। পড়াশোনা, আচ্ছা এটা একটা। আরেকটা আমি বলি যে মনে করো যে স্কুল যদি অনেক দূরে হয়, বা স্কুলের পরিবেশ যদি খারাপ হয়, বা স্কুলের পড়াশোনার মান যদি ভালো না হয়, প্লাস স্কুলের টিচাররা যদি মানে বন্ধুত্বপূর্ণ না হয়, বা ধরো যে আর কি কি রিজন হতে পারে, আর রিজন হতে পারে যে আহ স্কুলে যাওয়ার যে পথটা, বা স্টুডেন্টের জন্য স্কুলে যাওয়ার যে পথটা, এটা হয়তো বা অনেক দুর্গম হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। এইগুলা কারণ হতে পারে, ঠিক আছে? এরপরে দেখো জেনারেট আইডিয়াস। এখন কি তোমাকে এইভাবে আইডিয়া জেনারেট করতে হবে যে এই কারণে তারা স্কুলে যেতে চাচ্ছে না বা যেতে পারতেছে না। এরপর দেখো তোমাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে বা কোশ্চেন করতে হবে যে আসলে কি এই কারণে যেতে যাচ্ছে না বা এই কিছু। তারপর এন্ড রাইট ডাউন অল দা পসিবল সলিউশন ফর দ্য কজেস। তুমি যে কজটা দাঁড়া করাচ্ছ যে এই কারণে তারা যেতে চাচ্ছে না, ওটার জন্য সলিউশন কি কি হতে পারে? যেমন ধরো যদি দুর্গম এরিয়া হয় তাহলে তাদের বাসাটা স্কুলের কাছাকাছি নেওয়া উচিত। তারপরে দেখো যদি মানে টিচাররা কোঅপারেটিভ না হয়, তাহলে টিচার কোঅপারেটিভ হওয়া উচিত, আরো ফ্রেন্ডলি হওয়া উচিত, বোঝানো উচিত। তারপরে স্কুলের পরিবেশ যদি ভালো নয়, স্কুলের পরিবেশ ভালো করা উচিত। এগুলো কি সলিউশনস, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, নাও দেখো কজেস কজেস অফ লুজিং ইন্টারেস্ট। হ্যাঁ, এই যে কি কি কজে, এই যে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, এক ধরো যে অনেক স্টুডেন্ট বাট টিচার খুব কম। এরপর দেখো লং আওয়ার ক্লাসেস, অনেকক্ষণ ক্লাস হয়। হ্যাঁ, ধরো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে ক্লাস হয়। এতক্ষণ ক্লাস তো কেউ মনোযোগ দিয়ে করতে পারে না বা মনোযোগ ধরে রাখতে পারে না। এটা তো ফিয়ার অফ ফেইলিওর। হ্যাঁ, যদি মনে করো যে আর একটা কথা কি হতে পারে যে আমি যদি ফেল করি তখন কি হবে, এই কারণে আমি স্কুলে যেতে চাই না, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এখন দেখো সলিউশন কি কি হতে পারে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিওর। ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্ক। ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন, কিভাবে স্টুডেন্ট পার্টিসিপেশন আমরা বাড়াতে পারি? যে তাদের গ্রুপ ওয়ার্কস প্লাস পেয়ার, তারা যদি পেয়ারে বা জোড়ায় জোড়ায় কাজ করে তাহলে কি হতে পারে, স্টুডেন্টের রেশিওটা আমরা বাড়াইতে পারি। এরপর দেখো লং আওয়ার ক্লাসেস, যখন লং আওয়ার অনেক ক্লাস, অ্যারেঞ্জিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেমস, ড্রয়িং, রেসিটেশন। হ্যাঁ, এই লং আওয়ার ক্লাসেস আমরা না নিয়ে আমরা কি করতে পারি, ড্রয়িং করাইতে পারি, বিভিন্ন ধরনের ইনডোর গেমস বা আউটডোর গেমস এর ব্যবস্থা করতে পারি, তারপরে রেসিটেশনের ব্যবস্থা করতে পারি। ফিয়ার অফ ফেইলিওর কে আমরা কিভাবে দমাতে পারি? মোটিভেটিং
স্টুডেন্টস টু অ্যাকসেপ্ট ফেলিওর ইন এ পজিটিভ ওয়ে। এখন ফেলিওর দেখো, ফেলিওরের ব্যাপারটা কি, ফেলিওর জীবনে আসতেই পারে, এমন না যে কখনো কেউ ফেল করে নাই। হ্যাঁ, খুবই এক্সেপশনাল যারা কখনো কেউ ফেল করে নাই জীবনে। হ্যাঁ, ম্যাক্সিমাম যে বড় বড় মানুষের, যে বড় বড় বিজ্ঞানীরা আবিষ্কার করার সময় অবশ্যই ফেল হবে। হ্যাঁ, একজন একবারে ঠাস করে একটা কোনো কিছু আবিষ্কার করে ফেলতে পারে না, তার একটা আবিষ্কারের পিছনে প্রচুর ফেলিওর থাকে। হ্যাঁ, প্রচুর ফেলিওর থাকে। মানুষ শুধু দেখে যে কে মানে কার সাকসেস কতটুকু, বাট এই সাকসেসটা পাওয়ার জন্য তাকে যে কতগুলো ফেলিওরের পিছন দিয়ে আসতে, কতগুলো ফেলিওরের মধ্যে দিয়ে আসতে হয়েছে, তারপর সে এই পজিশনে পৌঁছেছে, এটা কিন্তু কেউ দেখে না। এর জন্য মানুষজন ফেলিওরকে সহজভাবে একসেপ্ট করতে পারে না। বাট ফেলিওর হওয়ার পর যদি তুমি আবার ট্রাই না করো, তাহলে কিন্তু কখনোই তুমি সাকসেসফুল হতে পারবে না। এটা একটা লাইফ লেসন, ঠিক আছে? ফেলিওর আসবে জীবনে, ফেলিওরকে পজিটিভ ওয়েতে নিতে হবে। কিভাবে পজিটিভ ওয়েতে আমরা নিতে পারি বলতো? একটা ফেলিওরকে আমরা কিভাবে পজিটিভ ওয়েতে নিতে পারি? পারবা না? একটু কিছু গেস করো, সবই তো কিছু গেস করে আমাকে বলো, তারপর আমি ওটার মনে করো যে যদি ভুল হয় আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া ফেল তো কম বেশি সবাই করে। হ্যাঁ, কিন্তু ফেলিওর থেকে কিভাবে আমরা পজিটিভ ভাব থেকে, ওখান থেকে কিভাবে আমরা পজিটিভ জিনিসটা বের করবো? ফেলিওর, মনে করো আমি ফেল করলাম, হ্যাঁ, মনে করো যে আমি একটা কাজ করতে যাচ্ছিলাম, ওখানে আমি ফেল করলাম, এখন আমি কিভাবে ওটার থেকে পজিটিভ জিনিসগুলো আমি কিভাবে বের করতে পারি? ওখান থেকে আবার শুরু করব ভালো করে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, শুধু যে পড়াশোনার ক্ষেত্রে ফেলিওর হয় এমন তো না, জীবনের মানে যে কোনো কাজের ক্ষেত্রে ফেলিওর আসতে পারে। এখন আমি তোমাদের বলি, মনে করো যে উম, আমি একটা প্রজেক্ট করতেছি। প্রজেক্টটা হলো সায়েন্স প্রজেক্ট। মনে করো একটা রোবট বানাচ্ছি আমি, ঠিক আছে? তো রোবটটা বানাচ্ছি ভালোই হলো, অনেক এফোর্ট দিছি, অনেক সুন্দর করে, অনেক দিন রাত জেগে খেয়ে না খেয়ে একটা রোবট বানাইছি। তো রোবট বানানোর পর কোনো কারণে একদম লাস্ট প্রেজেন্টেশনে রোবটটা আমার কাজ করে না। হ্যাঁ, রোবটটা আমার কি হয়েছে, মানে আমি যেই যেখানে প্রেজেন্ট করব, ওরা আমার রোবটটাকে কি করছে, বলছে যে আপনার রোবট তো কাজ করতে পারতেছে না, আপনার প্রজেক্টটা আমি বাতিল ঘোষণা করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, আমার প্রজেক্টটা কি হলো, ফেলিওর হলো। এখন আমি কি করব, ল্যাবে যাব। অবশ্যই প্রজেক্ট কাজ কোথায় করতে হয়, ল্যাবে করতে হয়। ল্যাবে যাব, ল্যাবে যে আমি রোবটটা আবার পর্যবেক্ষণ করব, রোবটে কোথায় কি ভুল ছিল, বা আমাকে কি ভুল বলে দিছে যে আপনার এখানে এইটা ভুল ছিল, তাই আপনার প্রজেক্টটা আমি নিতে পারবো না। ওই জায়গাটা আমি চিহ্নিত করব, ওই জায়গা নিয়ে আমি কাজ করব, রিড করব, এরপরে আবার আমি রোবটটা বানাবো। হ্যাঁ, আবার আমি রোবটটা বানাবো। তখন যদি আবার আমি ফেলিওর হয়, আবার আমি কোথায় ফেলিওর হয়েছি এটা আমি ফাইন্ড আউট করব। তাহলে কি, আমি দিন দিন নিজেকে কি ইমপ্রুভ করতেছি। কিভাবে ইমপ্রুভ করতেছি? এই যে রোবটটা যেখানে আমি ফেল হচ্ছি, যেই জায়গাটা আমার ভুল হচ্ছে, ওই জায়গাটাকে আমি নিজের ভিতরে ইমপ্রুভ করে নিচ্ছি, যাতে আমার স্কিলও ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আমার প্রজেক্টও ভালো হচ্ছে। আলটিমেটলি প্রজেক্টটা কোনো না কোনো সময় যদি আমি লেগে থাকি, তাহলে দ্বারা হয়ে প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, we are almost ready to start writing our problem solution essay, but first we have one more task to do, and that is identify vocabulary. Now let's quickly jot down some vocabulary that comes to our mind, as we have already found the causes and their solutions we will write about. This strategy will save us from having to stop and think of the appropriate language while we write. For example, দেখো তো vocabulary গুলো কি কি হতে পারে? lack of motivation, unsuccessful, attractive activities, participation, attention. কি 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 vocabulary পড়ো তো? পড়বো এটা। vocabulary গুলো, হ্যাঁ, vocabulary গুলো পড়ো একটু। ল্যাক অফ মোটিভেশন, lack আনসাকসেসফুল, of motivation, unsuccessful, অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস, attractive পার্টিসিপেশন, activities, participation and অ্যাটেনশন। attention. হ্যাঁ, এগুলো হলো তোমার প্রবলেম সলভিং এসেতে তুমি ইউজ করতে পারো এমন কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। হ্যাঁ, এগুলোর ইউজ মোটামুটি থাকেই এই এসেতে, প্রবলেম সলভিং এসেতে, ঠিক আছে? এরপর দেখো, নাও ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, হুইচ ইজ দ্য ইন্ট্রোডাকশন। এখন প্যারাগ্রাফের শুরুতে কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে। এরপরে কি থাকবে বলো তো? প্যারাগ্রাফের সেকেন্ড প্যারায় কি থাকে? টপিক, টপিক না, বডি প্যারাগ্রাফ 1। থার্ডে কি থাকে? বডি প্যারাগ্রাফ 2, ওকে, নাইস। পরেরটা কি থাকে ফোর্থে? কনক্লুশন। একটু আগে তো বললাম উপরে, ভুলে গেছো? 5টা না পার্ট ভাইয়া?
5টা পার্ট আগেরটাই, বাট এইখানে আমরা প্রবলেম সলভিং যে অ্যাসেট আছে এখানে 4টা পার্ট। ফার্স্টে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 আর কনক্লুশন। একটু আগে তো করলাম আমরা। নোট ডাউন করে রাখবা, যেগুলো ভুলে যাও ওগুলো নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? ওকে, দ্য ইন্ট্রোডাকশন দেখো। ফার্স্ট লেটস প্যারাফ্রেজ দ্য কোশ্চেন উইদিন 2-3 সেন্টেন্সেস। যে কোশ্চেনটা থাকবে ওটাকে ফার্স্টে প্যারাফ্রেজ করে নিব। প্যারাফ্রেজ মানে কি পড়াইছিলাম আমি? প্যারাফ্রেজ মানে কি? না ভাইয়া। আচ্ছা, প্যারাফ্রেজ হলো, মনে করো যে কোনো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, ওই প্যারাগ্রাফটা পড়বো আমি ফার্স্টে, পড়ে সম্পূর্ণ নিজের মতো নতুন করে আমি ওখানে যে ভাবটা আছে, ওই প্যারাগ্রাফে যে ভাবটা প্রকাশ করছে, হ্যাঁ, ওই ভাবটা আমি নিজের মতো করে লিখবো, যে আমি ওইটা পড়ে এই জিনিসটা বুঝতে পারছি, এইটা হলো ওইটার প্যারাফ্রেজ। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপর দেখো ওয়ান অফ দ্য, দেখো আমি প্যারাগ্রাফটা পড়তেছি। ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসিং আওয়ার স্কুল ইজ দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল. The main reason for this is the lowest student to teacher student ratio in a class. On average there are 60 to 80 students, so it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class, and a possible solution is to engage students in the classroom activities by using pair or group works. ঠিক আছে, এই যে একটু আগে আমি তোমাদের বললাম যে টিচার স্টুডেন্ট রেশিওটা যখন অনেক বেড়ে যায়, মানে মনে করো যে 80, 90, 100 জন স্টুডেন্টের জন্য একটা করে টিচার, হ্যাঁ, তো এই টিচারের কারণে একটা টিচার কিন্তু একটা ক্লাসে, মনে করো একটা ক্লাসে কতক্ষণ, 40 to 45 মিনিটস ম্যাক্সিমাম। তো 40 to 45 মিনিটসে 100 জনের 100টা প্রবলেম কি শোনা সম্ভব? না ভাইয়া। এই যে এই রেশিওটার কারণে স্টুডেন্টদের কি আগ্রহ কমে যায়, যে স্টুডেন্ট মনে করে যে আমার টিচার তো আমার প্রবলেমটা শুনতেছে না, আমার প্রবলেম কিভাবে আমি সলভ করব। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এভাবে 5-6 দিন 10 দিন 15 দিন যাওয়ার পরে স্টুডেন্টটা কি করে, তার ইন্টারেস্ট লুজ করে পড়াশোনার প্রতি, ঠিক আছে? তো জি ভাই। এইখানে এই জিনিসটা টিচার স্টুডেন্টের যে রেশিওটা এইখানেই মূলত তোমার একটা প্রবলেম ক্রিয়েট করে, যে স্টুডেন্ট আর টিচারের ভিতরে ইয়ার। তো আমাদের কি করা উচিত? অবশ্যই স্টুডেন্ট কমানো উচিত, মনে করো 100 স্টুডেন্টকে 2টা সেকশনে ভাগ করে দেওয়া উচিত, না হলে টিচার বাড়ানো উচিত। টিচার কিভাবে বাড়াবে? মনে করো যে 100 জন স্টুডেন্টের জন্য ইংলিশ টিচার ধরো একটা আছে, তো টিচার কিভাবে বাড়াতে পারে, যে টিচারের ক্লাস বাড়ায় দেওয়া উচিত, দুইটা জায়গায় 4টা জায়গায় 8টা, এরকম, ঠিক আছে? তো মেইনলি তোমার এটা আমরা করতে পারি যে স্টুডেন্ট কমায় দেওয়া উচিত, স্টুডেন্ট কমে 2টা সেকশনে ভাগ করে দেওয়া উচিত। তো এখন দেখো এটা তুমি বুঝতে পারলা। এরপর দেখো, নাও ইটস টাইম টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ 1. এখন আমরা ইন্ট্রোডাকশন শেষ, আমরা কোথায় যাব? বডি প্যারাগ্রাফ 1 এ যাব। ডোন্ট ওয়ারি, ইট উইল বি এ ভেরি ইজি টাস্ক ফর ইউ অ্যাজ ইউ হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড দ্য কজেস। যেহেতু তুমি এখন কজ আইডেন্টিফাই করে ফেলছো, যে কি কারণে তোমার এই প্রবলেমটা হচ্ছে, কি কারণে প্রবলেমটা হচ্ছে বলো তো? যে স্টুডেন্টরা কেন যাইতে যাচ্ছে না স্কুলে, প্রবলেমটা কি কারণে হচ্ছে? লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। হ্যাঁ, তাহলে এতক্ষণ টাইম কেন লাগে? লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিওর কারণে স্টুডেন্টরা কি হচ্ছে, ক্লাসে যাচ্ছে না। তাহলে আমার কজ এইটা। তো এখন দেখো বডি প্যারাগ্রাফ 1 এ আমরা কি লিখবো? ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? এটাই। এটা কি? এটাই তো আমাকে বলতে হবে যে টপিক সেন্টেন্স এটা। লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। না, টপিক সেন্টেন্স এটা না। টপিক সেন্টেন্স আমরা পাইছিলাম কোশ্চেনের ভিতরে, যে স্টুডেন্টরা অ্যাটেনশন লুজ করতেছে, তাদের কি নেই, তাদের আগ্রহ নেই, যে স্কুলে যাওয়ার প্রতি তাদের আগ্রহ নেই কেন, ওইটা কিন্তু বডি ছিল, টপিক সেন্টেন্স ছিল। এই যে এটা দেখো, আমি দেখাচ্ছি, এই যে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, লুজিং ইন্টারেস্ট, এইটা হলো তোমার টপিক সেন্টেন্স। ভুলে গেছো? কোশ্চেনের ভিতরে টপিক সেন্টেন্স থাকবে। The topic sentence summarizes the main idea of the paragraph. হ্যাঁ, টপিক সেন্টেন্সের ভিতরে আমার মেইন আইডিয়াটা থাকবে। It acts like a signpost for what is to come next. That is what is the paragraph. হ্যাঁ বলো। সাইনপোস্ট অর্থ কি? কোথায়? আচ্ছা, the topic sentence summarizes the main idea of the কোথায়? এই তো, it acts like a signpost for what is to come next, মানে
পরবর্তীতে কি আসবে এটার একটা সাইন পাবা তুমি, যে এটা তুমি আগেই বুঝতে পারবে যে পরবর্তীতে কি আসতে পারে। এটা হলো সাইন পোস্ট, বা আগেই বুঝে ফেলবা যে পরের সেন্টেন্সটা কি হতে পারে। ঠিক আছে, জি that ভাইয়া। is what the paragraph will be about. We will start with the cause of the problem first. ফার্স্টে আমাদের কি কজ দিয়ে স্টার্ট করতে হবে। কজটা কি বলো তো, আবার বলো তো কজ কি? কজ ভাইয়া ওই যে লুসিং ইন্টারেস্ট, এটা? না, এটা কজ না, ওটা বডি, ওটা টপিক সেন্টেন্স, ওটা হলো টপিক সেন্টেন্স। আর কজ হলো লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা এরপর দেখো টপিক সেন্টেন্সে দেখো, ওয়ান অফ দ্য মেইন কজেস অফ লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এখন দেখো, নাও দ্য উই মাস্ট রাইট এন এক্সপ্লেনেশন সেন্টেন্স দ্যাট ডেভেলপস দ্য আইডিয়া। এখন এক্সপ্লেনেশন সেন্টেন্স কি? এখন যে এক্সপ্লেনেশন সেন্টেন্সটা কি আমরা ওটা দেখবো। দ্য এক্সপ্লেনেশন সেন্টেন্স মে বি বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি অ্যান্ড উই গেট এ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম। বাংলাদেশ যেহেতু খুবই ঘনবসতিপূর্ণ একটা জায়গা, এটার রিফ্লেক্ট কোথায় থাকে? ক্লাসরুমে পাওয়া যায়, যে বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ জায়গা। In a classroom, there are 60 to 80 students on average. 60 থেকে 80 জন স্টুডেন্ট থাকে অ্যাভারেজে। For a teacher, it is almost impossible to listen to everyone's problem. সবার প্রবলেম লিসেন বা শোনা একটা টিচারের জন্য খুবই ডিফিকাল্ট। তো beside, it is known that every student is unique. হ্যাঁ, প্রতিটা স্টুডেন্টই ইউনিক, অ্যান্ড সো আর দেয়ার প্রবলেমস। তো তাদের প্রবলেম ইউনিক হবে, এক একটা স্টুডেন্টের এক এক ধরনের প্রবলেম হবে। ধরো 100 জনের 80টা প্রবলেম থাকতে পারে, 20টা প্রবলেম সেম থাকতে পারে, মানে 20 জনের প্রবলেম সেম থাকতে পারে, বাট 80 জনের প্রবলেম কিন্তু সেম থাকবে না। তো একটা টিচারের কি করতে হবে? 80 জন টোটাল, মনে করো 80টা প্রবলেম বা 81টা প্রবলেম সলভ করতে হবে। কিন্তু এই ছোট শর্ট টাইমে তো আর এতগুলো প্রবলেম সলভ করা সম্ভব না, তাই না? As a result, students become frustrated and do not get the motivation to attend school regularly. তো তারা যে মোটিভেশনটা চায়, তোমাকে ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা বলছি, তারা যখন ডিমোটিভেট হয়ে যায়, যে তাদের প্রবলেমগুলো টিচাররা দেখতেছে না, তাদের প্রবলেমগুলো সলভ হচ্ছে না, তারা ওই প্রবলেম নিয়েই ঘুরতেছে, হ্যাঁ, তখন তারা কি ডিমোটিভেট ফিল করে স্কুলে পড়ার প্রতি। এরপর দেখো, ফাইনালি লেটস অ্যাড an example to support our cause. An example may be, আমাদের যে কস্টটা আছে, কস্টটা দিছি, এই কস্টটাকে সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দিছে। উই হ্যাভ এ লার্জ ক্লাস অফ 70, আমাদের 70 জনের একটা বড় ক্লাস আছে। এভরি ডে আই কাম টু স্কুল আর্লিয়ার টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ বিকজ ফ্রম দ্য ব্যাক আই কান্ট লিসেন টু মাই টিচার ক্লিয়ারলি। তো আমাদের একটা 70 জনের বিশাল ক্লাস আছে। প্রতিদিন কি করি আমি? খুব দ্রুত স্কুলে যাওয়ার ট্রাই করি। কেন ট্রাই করি? যাতে আমি প্রথম বেঞ্চে বসতে পারি, কেননা পিছন থেকে টিচারকে বোঝা যায় না, টিচারের কথা শোনা যায় না, আমি অ্যাটেনশন দিতে পারি না। When I sit in the back, sometimes I request teacher to be a little louder, and sometimes my teacher comes close to me to help me with the understanding. But we are 70 and one teacher can't help everyone with their diverse problems. It's a huge problem that needs to be solved. ঠিক আছে, এটা একটা সুন্দর এক্সাম্পল দিছে কিন্তু, যে 70 জনের একটা ক্লাসে আমি সবসময় সামনে বসে ট্রাই করি। কেন সামনে বসে ট্রাই করি? যাতে টিচারকে আমি আমার মানে টিচারের সাথে আমার ক্লোজনেস খুব কাছাকাছি থাকে, টিচারের কথা যাতে আমি খুব সুন্দর মতো শুনতে পারি। তারপর আর কি করতে পারি, মানে আমি যাতে অ্যাটেন্টিভলি পড়ালেখা করতে পারি, বা টিচারকে যাতে আমি আমার প্রবলেম গুলো বলতে পারি। বাট সবসময় তো আর ফার্স্ট বেঞ্চে বসা সম্ভব হয় না। যখন আমি পিছনে বসি তখন আমার এই প্রবলেম গুলো ক্রিয়েট হয়, যে টিচারের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে না, টিচার আমাকে আমার প্রবলেম গুলো সলভ করতে পারতেছে না, বা এতগুলো প্রবলেম আছে টিচার আমাকে সিলেক্ট করতে পারতেছে না। ঠিক আছে, এটা হলো সুন্দর একটা এক্সাম্পল দিছে। এরপর দেখো, সো উই হ্যাভ কমপ্লিটেড রাইটিং অল দ্য 3 পার্টস অফ আওয়ার ফার্স্ট মেইন বডি প্যারাগ্রাফ। তো আমরা কিন্তু 3টা পার্ট লিখে ফেলছি। বলো তো কি কি লিখছি? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 তে কি কি লিখছি? বলো কি কি লিখছি আমরা ইন্ট্রোডাকশনে, বডি প্যারাগ্রাফ 1 এ আর বডি প্যারাগ্রাফ 2 তে? ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে টপিক সেন্টেন্স লিখেছি বডি প্যারাগ্রাফ 1 এ, আর এক্সপ্লেনেশন। আরো একটা কিছু মিস হয়েছে, গেস করো কি? গেস করবা, মনে করো কি মিস হয়েছে? একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে গেছে। টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স তো লিখছোই তুমি বডি প্যারাগ্রাফ 1 এ। কনক্লুশন।
কনক্লুশন তো না, কনক্লুশনের কথা তো বলে না, এখানে তিনটা বসে তুমি তিনটা জিনিস করে ফেলছো। একটা হলো ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। আমি বলি ইন্ট্রোডাকশনে তুমি ইন্ট্রোডাকশন লিখছো, এরপরে বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখছো, তুমি ইটা লিখছো, টপিক সেন্টেন্স লিখছো। বডি প্যারাগ্রাফ 2 তে তুমি কজ লিখছো, কজ ভুলে গেছো? জি ভাইয়া। ঠিক আছে, কজটা লিখছো। জি তারপর ভাইয়া। দেখো তিনটা লেখা শেষ। এখন দেখো, one of the problems facing our school is that students are losing interest in attending school. The main reason for this is the lowest teacher student ratio. এখানে আবার সুন্দর করে প্রথমটা লিখছে। সো দেখো, in a class on average there are 60 to 80 students, so it's not possible for a teacher to give attention and listen to all their problems in the class, and a possible solution is to engage students in the classroom activities by using pair or groups works. Bangladesh is a populous country and we get a reflection for it in our classroom. In a classroom where there are 60 to 80 students on average, for a teacher it is almost impossible to listen to everyone's problems. Besides, it is known that every student is unique and so are their problems. As a result, students become frustrated and do not get the motivation to attend class regularly. We have a large class of 70. Every day I come to school earlier to sit on the front bench because from the back I can't listen to my teachers clearly. When I sit in the back, sometimes I request teacher to be a little louder and sometimes my teacher come close to me to help me with understanding. But we are 70 and one teacher can't help everyone with their diverse problems. It's a huge problem that needs to be solved. এখন আমাকে বলো, এটুক পরে তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। বলো আমাকে, এটুক তো তোমরা উপরে লিখছোই, এখানে পুরোটা দুই মানে তিন পার্টের সব তিন পার্ট জিনিসটাকে একসাথে করছে। এখন বলো যে কি বুঝতে পারছো, আমাকে বলো যে ভাই এটা বুঝতে পারছি আমরা। এই যে 60 থেকে 80 জন স্টুডেন্ট যদি একটা ক্লাসের মধ্যে থাকে তাহলে না, বুঝতে আমি সময়। বলি, আমি তোমাদের বলি যে এই জিনিসটা হলো, তোমার জাস্ট একটা কোয়েশ্চেনের উপর বেস করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বা একটা এসে লিখতে হবে, ঠিক আছে? এখন কোয়েশ্চেনটা হলো যে স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে চায় না। তো আমি একটা কজ বের করলাম। কি কজ? টিচার স্টুডেন্ট রেশিও অনেক বেশি, টিচার স্টুডেন্ট রেশিওটা অনেক বেশি। তাহলে আমার শুরু হবে এখন এসে। এসেটা কি? ইন্ট্রোডাকশন দিব আমি। ইন্ট্রোডাকশনে আমি আমার প্রবলেমটা লিখবো, কজটা লিখবো। ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফ 1 এ আমি লিখবো যে কেন হচ্ছে জিনিসটা, কেন হচ্ছে 60 থেকে 80 জন স্টুডেন্ট একটা ক্লাসে থাকে, তো একটা টিচারের জন্য সবার প্রবলেম সলভ করা সম্ভব না। এরপর বডি প্যারাগ্রাফ 3 তে আমি কি লিখবো? সুন্দর করে আবার লিখবো যে 60 থেকে 80 জন স্টুডেন্টে তো সম্ভব না। তারপর একটা এক্সাম্পল দিব। কি এক্সাম্পল দিব? যে আমাদের একটা 60 জন বা 70 জনের একটা ক্লাস আছে, যেটা সবসময় একটা ইয়ের প্রতি একটা টিচারের সবাইকে মেনটেন করা সম্ভব হয় না, ঠিক আছে? এইভাবে করে সুন্দর মতো তিনটা পার্টে আমার প্যারাগ্রাফটা এসেটা আমি এই পর্যন্ত ফার্স্ট পার্টে কমপ্লিট করব, ঠিক আছে? জি হ্যাঁ। ওকে, এখন দেখো এভাবে কমপ্লিট করে দিয়েছি একটা সুন্দর করে। এখন নাও ইটস ইউর টার্ন টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ 2। এখন বডি প্যারাগ্রাফ 2 তোমার লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখো, সলিউশন ফলোইং দ্য সেম প্রসেস যাইতে হবে। টপিক সেন্টেন্স, অ্যাড সেন্টেন্স টু এক্সপ্লেন ইউর আইডিয়া, অ্যাড এন এক্সাম্পল টু সাপোর্ট ইউর আইডিয়া, ফাইনালি অ্যাট দ্য 3 পার্টস অ্যান্ড ইউ উইল গেট ইউর ফিনিশড। হ্যাঁ, টপিক সেন্টেন্স লিখবা, অ্যাড টু এক্সপ্লেন ইউর আইডিয়া লিখবা, এরপরে অ্যাড টু এক্সাম্পল, একটা এক্সাম্পল লিখে আবার শেষ করবা, ঠিক আছে? এটা হলো আরেকটা বডি প্যারাগ্রাফ। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। কোনো প্রবলেম, কোনো সমস্যা, কারো কনফিউশন থাকলে আমাকে বলো যে এখানে ভাই সমস্যা, প্রবলেম সলভ, কনফিউশন হচ্ছে। ভাইয়া ইংলিশ ক্লাস কি 2 দিন হবে এখন থেকে? হ্যাঁ, ইংলিশ ক্লাস 2 দিন হবে। এই সোমবারেও হবে? হ্যাঁ, সোমবার হবে, সোমবার হয়তো হবে। আজকে তো মানডে না, সোমবার। আর আগের দিন কবে করলো? শনিবার করলাম না ক্লাস? হ্যাঁ। শনিবার হবে আর হয়তো সোমবার হবে। তোমাদের ক্লাসটা হয়তো বা আমি নিব না, অন্য একটা টিচার হয়তো বা নিবে। হ্যাঁ, তো আমি ঠিক তোমাদের শিডিউলটা আমি বলতে পারতেছি না, ফাইম স্যার তোমাদের বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো। শনিবার উই না ওটাও নিবে অন্য টিচার? হ্যাঁ হ্যাঁ বলছি শনিবারে যেটা নেন ওটাও কি অন্য টিচার নিবে? হ্যাঁ, তোমাদের মানে 8-9 অন্য একজন টিচার নিবে, ইংলিশ টিচার। আমার তো শিডিউল চেঞ্জ করেছে, আমি ঠিক বলতে পারতেছি না তোমাদের শিডিউলটা, বাট আমি ফাহিম স্যারকে বলে দিব, উনি তোমাদের জানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরটা দেখো।
উই আর এট দ্য এন্ড অফ আওয়ার প্রবলেম সলিউশন এসে, আমরা আমাদের প্রবলেম সলিউশন এসে একবার শেষ পর্যায়ে চলে এসেছি। ইটস টাইম টু কনক্লুড আওয়ার এসে উইথ এ কনক্লুশন। তো আমাদের যেহেতু বডি প্যারাগ্রাফ ডান, ইন্ট্রোডাকশন ডান, এখন আমরা কি করবো, কনক্লুশনে যাব বা উপসংহারে যাব। দ্য কনক্লুশন ইজ দ্য সামারি অফ দ্য মেইন পয়েন্টস ইন আওয়ার এসে। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হলো আমি যে আমার এসেটা লিখছি ওইটার একটা শর্ট সামারি। হ্যাঁ, শর্ট সামারি বলতে ছোট একটা সামারি দিব এটার। উই ক্যান নেভার ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়াস হিয়ার, সো স্টার্ট রাইটিং দ্য কনক্লুশন। ইউ মে স্টার্ট with a phrase like in conclusion or to conclude or in your own way, then summarize the main ideas into one sentence. Your answer টা ছোট, মানে এতক্ষণ যেটা তুমি লিখছো এটা ছোট একটা সামারি করতে হবে। সামারি তো পারো না? সামারি কিভাবে করতে হয় জানো? জি ভাইয়া। ওকে, এখানে তোমার একটা শর্ট সামারি দিতে হবে কনক্লুশনে। কনক্লুশনে অলওয়েজ কিন্তু শর্ট একটা সামারি থাকে। যে কোনো এসে লিখো, যে কোনো প্যারাগ্রাফ লিখো, তারপরে মনে করো যে কোনো কবিতার সামারি, তারপরে কোনো এটাকে বলে যে সারমর্ম, তারপরে সারাংশ যেটা বলতো বাংলায় ওটা। ঠিক আছে, এখন দেখো সবগুলো একসাথে করে ফেললেই সুন্দর একটা এসে তৈরি হয়ে যাবে। এরপর দেখো 5.3.2 তে কি আছে, নাও রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। হ্যাঁ ঠিক আছে, নিচের টেক্সটে পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটি সম্পন্ন করো। কনভারসেশন কনফিডেন্স বলতে কি বোঝায়? একজন আরেকজনের সাথে যে কথোপকথন করে বা একজন আরেকজনের সাথে কথা বলে, এটার জন্য যে কনফিডেন্সটা দরকার। হ্যাঁ, সবাই দেখবা যে অনেকে দেখবা যে ইন্ট্রোভার্ট আছে। ইন্ট্রোভার্টরা কি হয় আসলে বলো তো? কথা চেপে রাখে আর কি, কথা চেপে রাখে বা বলতে মানে হেজিটেট ফিল করে, কমফোর্টেবল ফিল করে না। হ্যাঁ, মনে করো যে অনেকে দেখবা যে স্টেজ ফোবিয়া আছে, স্টেজে গেলে কথা বলতে পারে না, কথা জড়ায় আসে, বা সবার সামনে সুন্দর মতো কথা বলতে পারে না। হ্যাঁ, ভয় করে অনেকের। এইটাকে বলে, এইটা হলো কনফিডেন্স লেস একটা, মানে মনে করো যে কনফিডেন্স নাই একদম যাদের, বা যারা ইন্ট্রোভার্ট তাদের এই প্রবলেমটা হয়। এখন দেখো আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন, যে একজন আরেকজনের সাথে পৃথিবীর সবচেয়ে, এখন কি জানো, পৃথিবীর সবচেয়ে একটা বড় সোর্স হলো কমিউনিকেশন করতে পারা। একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারা, বা তুমি কিভাবে কমিউনিকেট করতে পারতেছো এটার উপর কিন্তু অনেকটা তোমার সাকসেস নির্ভর করে। যেমন ধরো তুমি একটা জবের ভাইবা বোর্ডে গেছো। হ্যাঁ, একটা জবের ভাইবা বোর্ডে গেছো, ওইখানে কিন্তু তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বড় ম্যাটার করবে। যে আমি আমার যে ইন্টারভিউ যারা নিচ্ছে আমাকে, তাদের সাথে আমার কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, তাদের আমি কিভাবে কনভিন্স করতেছি। হ্যাঁ, তুমি যদি কনভিন্স করতে পারো, ঠিক মতো সুন্দর মতো স্মার্টলি কমিউনিকেশন করতে পারো, অবশ্যই তুমি জবে আগাই থাকবা। তো দেখি আমরা কি লিখছে ওরা। ইন টুডেস ওয়ার্ল্ড স্ট্রং কমিউনিকেশন স্কিলস হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দ্যান এভার। যেটা বললাম, বর্তমান সময়ে কি এই অনেক শক্ত কমিউনিকেশন, মানে স্ট্রং কমিউনিকেশন, যারা অনেক ভালো কমিউনিকেট করতে পারে, এদের এই স্কিলটা খুবই বেশি দরকার বা খুব ক্রিটিক্যাল হয়ে উঠছে। কনভারসেশনস আর দ্য বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপ। একজন একজনের মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু কনভারসেশন বা কথোপকথনের মাধ্যমে এটা একটা বিল্ডিং ব্লকের মতো কাজ করে। whether personal or professional, and being confident in our ability to engage in a meaningful exchange or ideas and thoughts has a profound impact on our lives. Everywhere there is a conversation. সব জায়গায় মোটামুটি কনভারসেশন হয়। ইন ওয়ার্ক, স্কুল, দ্য সুপারমার্কেট, উইথ ফ্যামিলি, অ্যাট হোম, অ্যান্ড ইভেন অন দ্য প্লেগ্রাউন্ড। হ্যাঁ, সব জায়গায় মোটামুটি কনভারসেশন হয়। সুপারমার্কেটে হয়, তারপরে স্কুলে হয়, ওয়ার্ক প্লেসে হয়, ওই ফ্যামিলির ভিতরে হয়, তারপর বাসায় হয়, ইভেন অন দ্য প্লেগ্রাউন্ড, মানে খেলাধুলার মধ্যে কনভারসেশন হয়। কনভারসেশন কনফিডেন্স ইজ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি। একজনের যে কনভারসেশন এক্সপিরিয়েন্স, মানে কনফিডেন্সটা আছে, এটা নিজেকে কিভাবে এক্সপ্রেস করতে পারে এটা মেইনলি প্রকাশ করা হয়। এরপর দেখো, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস। হ্যাঁ, একজন আরেকজনের সাথে প্রোডাক্টিভ এক্সচেঞ্জ করতে পারে কনভারসেশন মানে। কনভারসেশন আর সাচ এ পার্ট অফ ডেইলি লাইফ that people frequently overlook how challenging and stressful talks can be if they are taking place in a language other than their own. While conversation confidence is a valuable skill, it does not go without challenges. হ্যাঁ, এটার কিন্তু আবার অনেক চ্যালেঞ্জও আছে। হুট করে তুমি মানে তোমাকে অনেক কিছু ভেবে চিন্তে একজন একজনের সাথে কথা বলতে হবে। এমন ভাবে কথা বলা যাবে না যাতে সামনের মানুষটা আঘাত পায়, সামনের মানুষটা কষ্ট পায়। হ্যাঁ, তোমাকে মোটামুটি ভেবে চিন্তে কথা বলতে হবে। বা একটা যাদের কনভারসেশন স্কিল অনেক ভালো, তাদের ভিতর থেকে এগুলো আসে যে তারা খুব পোলাইট থাকে, নম্র থাকে, ভদ্র থাকে। এবার দেখো,
Many individuals struggle with various barriers that hinder their ability to engage in meaningful communication in any language. হ্যাঁ, যে কোনো ভাষাভাষীর মধ্যে অনেকের এটা বাধা সৃষ্টি করে যে হুট করে দেখবো অনেকে অনেক কিছু মুখ দিয়ে বলে ফেলে, বাট তারা চিন্তা করে না যে তারা কি বলে ফেললো বা তাদের কথাতে সামনের মানুষের কষ্ট হবে নাকি। এটা একটা ব্যারিয়ার বা বাধা, অনেকে এই বাধার সম্মুখীন হয়। এবার দেখো, মেনি পিপল এক্সপিরিয়েন্স ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি হোয়েন স্পিকিং ইন পাবলিক অর পার্টিসিপেটিং ইন গ্রুপ কনভারসেশন। এই যে আমি বললাম একটু আগে যে অনেকে স্টেজ ফোবিয়া থাকে, স্টেজে দ্বারা কথা বলতে পারে না, সবার সামনে কথা বলতে পারে না, এই টাইপের অ্যাংজাইটি থাকে অনেকের ভিতরে। দ্য ফিয়ার অফ বিং জাজড অর ক্রিটিসাইজড ক্যান সিগনিফিকেন্টলি হিন্ডার কনভারসেশন কনফিডেন্স। তো অনেকে দেখবা যে মনে করে যে গান করতে চাই, তো স্টেজে গান করার সময় অনেকে ভাবলো যে মানুষজন কি বলবে, আমার গান যদি খারাপ হয় মানুষজন কিভাবে নিবে, মানুষজন কি আমাকে মক করবে নাকি। হ্যাঁ, এই জন্য অনেকে কনভারসেশন করতে চায় না বা এই মানে ফ্রিলি কনভারসেশন করতে পারে না। ইন্ডিভিজুয়ালস উইথ social anxiety may feel intense discomfort on social settings leading to difficulties initiating or participating in conversation. It can delimit their ability to express themselves and connect with others. Besides, people often bring preconceived notions, biases, or judgments into conversation that can hinder their ability to listen objectively and empathetically. মানুষজন কি হয় জানো, মোটামুটি যে একজন একজনের কাছে বায়াস হয়ে যায়, যে ধরো যে না চল না যাই, না না কথা বলি ওর সাথে, ও না ওর সাথে কথা বলবো না, না তুই যদি গান না গাস তাহলেই ভালো হবে। Non-verbal cues such as body language, facial expression, and tone of voice play a crucial role in communication. However, individuals with conversation confidence issues may struggle with maintaining eye contact, using appropriate gestures, or conveying their message non-verbally. এখন non-verbally জিনিসটা কি তোমরা কি বুঝো? Non-verbally না ভাইয়া, একটু বলেন। নন-ভার্বালি হলো কোনো কথা না বলে কোনো কিছু প্রকাশ করা বা কোনো কমিউনিকেশন করা। মনে করো যে কথা বললো না, অনেকে আছে না কথা বলতে পারে না, হাত দিয়ে প্রকাশ করে, বা অনেকে আছে চোখ দিয়ে প্রকাশ করে, চোখ দিয়ে ইশারা করে, হাত দিয়ে ইশারা করে, তারপরে অনেক কিছু দিয়ে ইশারা করে। এই জিনিসটাকে বলে নন ভার্বালি কমিউনিকেট করা, ঠিক আছে? অনেকে দেখবা যে ইশারা করে বলে যে ওইদিকে যা এইদিকে যা, বা অনেকে দেখবা যে পরীক্ষার সময় তো কথা বলা যায় না সামনে পিছনে, বাট ইশারা করে অনেকে আনসার জানার চেষ্টা করে, এরকম হয় নাই? জি ভাইয়া। এরকম তো দেখতো, এইটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। ভাইয়া, প্রি কনসেপ্ট অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, প্রি কনসেপ্ট, কোথায় PRE, আছে এটা? এটা কোথায় আছে এটা? নন নন ভার্বালের 2 লাইন আগে। আচ্ছা দেখি, যে ব্রিং প্রি কনসেপ্ট। প্রিকনসিভড, এটা কি প্রিকনসিভড এটা বলতেছো? প্রিকনসিভড যেটা beside people often bring preconceived notions, biases. জি ভাইয়া। প্রিকনসিভড নোশনস মানে প্রিকনসিভড বলতে আগে থেকে কোনো কিছু মনে করো মনে ধরে রাখা, এই টাইপের কিছু, বুঝছো? মানে আগে থেকে মনে করো যে কমিউনিকেশন করবা, কিন্তু মনে করো কোনো কিছু করবা তুমি আগে থেকেই মনে একটা ধরে রাখছো যে না আমার হবে না, তারপরে না এটা আমি পারবো না, আগে থেকেই মনে পোষণ করে রাখছো যে না আমি পরীক্ষায় ভালো করতে পারবো না, তারপর ধরো যে না পরীক্ষার প্রশ্ন আসলেই খারাপ হবে, পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে, আমি পারবো না, এইগুলা বলে প্রিকনসিভ বা আগে থেকে মনে করে রাখা। এরপর দেখো, হ্যাঁ হ্যাঁ বলো। নোশনস, প্রি কনসেপ্ট নোশনস না, নোশনস অর্থ, আচ্ছা দাঁড়াও, নোশনস অর্থটা আমরা দেখি। ধারণা, নোশনস অর্থ ধারণা, প্রিকনসিভ ধারণা আর কি, মানে আগে থেকে ধারণা করে রাখা। প্রিকনসিভ মানে আগে থেকে, আর নোশনস অর্থ ধারণা, বুঝতে পারছো? দেখো, লিমিটেড vocabulary hinders new language learners from expressing themselves effectively. For instance, English language learners often struggle with grammar rules and pronunciations difficulties. যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোটামুটি করতে মানে শিখতে যায় তারা কি মেইনলি গ্রামারে অনেকে সমস্যা হয়, গ্রামাটিক্যাল ভুল হয়। Secondly, a lack of fluency can make new language learners hesitate and apprehensive during conversation. Fluency বলতে কি বুঝো তোমরা? দ্রুততা। হ্যাঁ, দ্রুততা বা স্মুথ, যেমন যেমন এখানে আমি যদি বলি থার্ডলি, ফিয়ার অফ মেকিং মিস্টেকস,
এটা কিন্তু ফ্লুয়েন্সি বলে না। ফ্লুয়েন্সি কিভাবে বলে? থার্ডলি, ফিয়ার অফ মেকিং মিস্টেক্স ক্যান হিন্ডার কনভারসেশন কনফিডেন্স অ্যাজ লার্নার্স মে ফিল এম্বারেসড অর অ্যানএক্সিয়াস অ্যাবাউট বিং মিসআন্ডারস্টুড। এই জিনিসটাকে বলে ফ্লুয়েন্সি। আর যদি মনে করো যে কেটে কেটে কেউ একটা একটা ওয়ার্ড পড়তেছে, ওটাকে ফ্লুয়েন্সি বলে না। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, যখন মেইনলি ইংলিশ বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা পড়তে যাও বা শিখতে যাও, তখনই এইসব ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি কম থাকে। কেন? এটা আমার মাতৃভাষা না। মেইনলি আমার মাতৃভাষা, যখন মাতৃভাষা কিন্তু ফ্লুয়েন্সি থাকে, বাট অন্যান্য ভাষা যখন আমরা নতুন প্রথম শিখতে যাই, তখন এই ফ্লুয়েন্সিটা আস্তে 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 আমাদের বিল্ড আপ করতে হয় শিখে শিখে। ঠিক আছে, এবার দেখো, সামটাইমস নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার্স ডিউ টু ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট স্পিড অর কলিকুয়াল এক্সপ্রেশনস। মানে অ্যাকসেন্ট স্পিড বলতে তাদের যে মনে করো যে উচ্চারণের যে স্টাইল, হ্যাঁ উচ্চারণের যে স্টাইল, তারপরে যে স্পিডে তারা কথা বলে, এটা অনেকে ম্যাচ করাতে পারে না যখন নতুন শিখতে যায় জিনিসটা, তখন এটা একটু সমস্যা করে নিউ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এরপর থেকে অলসো লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশন ক্যান হিন্ডার নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার ফ্রম ডেভেলপিং ন্যাচারাল কনভারসেশন স্কিলস। তাহলে তোমরা এতটুকুতে কি বুঝলা বলো তো আমাকে, যে ল্যাঙ্গুয়েজ কে মানে কনভারসেশন কনফিডেন্স বলতে কি বুঝাইছি? হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কনভারসেশন কনফিডেন্স বলতে কি বুঝতে পারছো তোমরা? আমি এতক্ষণ যে পড়লাম বুঝাইলাম, বলো তো। মানে আত্মবিশ্বাসের সাথে আহ, কথা বলাটাই হচ্ছে। আত্মবিশ্বাসের সাথে কথা বলার আগে তোমার মানে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের মধ্যে। তারপরে স্কিলস বাড়াইতে হবে। কমিউনিকেশন স্কিলসটা মেইনলি ম্যাটার করে এখনকার ওয়ার্ল্ডে। তারপরে ধরো যে কি কি কারণে তোমার আত্মবিশ্বাসের ঘাটতি থাকতে পারে, ফ্লুয়েন্সি কম থাকতে পারে। তারপরে তুমি যদি বায়াস হয়ে যাও অন্যের দ্বারা, মনে করো যে তুমি বায়াস হয়ে গেলা, বা অন্যের বললো যে আরে না যাস না, খারাপ হইতে পারে, এই হতে পারে। তারপর মিসকনসেপশন নিয়ে বসে আছো যে আমার তো খারাপ হতে পারে, কোয়েশ্চেন হার্ড হতে পারে, মানুষজন হাসাহাসি করতে পারে। এগুলোর কারণে মেনলি কনভারসেশনটা কি বাধাগ্রস্ত হয়। বাট এইসব কনভারসেশন যদি বাধাগ্রস্ত না হয়, আমাদের কি করতে হবে? অবশ্যই কনফিডেন্স থাকতে হবে, অনেক ভালোভাবে শিখতে হবে, অনেক ভালোভাবে জানতে হবে যে আমি কিভাবে কনভারসেশনটা করতেছি। হ্যাঁ, তারপরে রুড হওয়া যাবে না, সামনের মানুষ কি ভাবতেছে, অনেক কিছু ভেবে চিনতে হিন্ডার্স গুলো বা ব্যারিয়ার্স যেগুলো আছে, ব্যারিয়ার্স গুলো তোমার টপকায় বা পার করে তোমাকে সুন্দর মতো একটা কনভারসেশন দাঁড়া করাতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এটা অনেক মোটামুটি, এটা মোটামুটি অনেক লং। 70 পেজ পর্যন্ত তোমাদের পড়াইছি, 71 থেকে 77। হ্যাঁ, 77 পড়ালেই, এই চ্যাপ্টারটা পড়ালেই তোমাদের শেষ। আর হলো এই চ্যাপ্টারে এতটুকু যে পড়াইলাম তোমাদের, আর পুরোটুকুতে কোনো সমস্যা আছে নাকি একটু দেখো তো। কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, জানাও। তো নেই।